সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা তীব্রতর হয়েছে শেষ পর্যায়ে এসে সংকট থেকে উত্তরণের লক্ষ্যে জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এদিকে রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থানে অনড়। কেউ গণভোট চায় সংসদ নির্বাচনের আগে, কেউ চায় সংসদ নির্বাচনের সময়। জুলাই সনদ বাস্তবায়নের সময় ও পদ্ধতি নিয়েও ফারাক কাটেনি। কেউ আবার সাফ জানিয়ে দিয়েছে তাদের কথা না শুনলে সনদে সই করবে না। তাহলে কি জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ প্রচেষ্টা বিফলে যাবে? কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় সংকট থেকে উত্তরণের পথ কি, আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং আরও উপস্থিত আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনামগুলো, যাচ্ছে আলোচনায়। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত আজকের সম্পাদকীয়তে। মোহাম্মদ রাশেদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি আজ, কারণ আপনি কিছুক্ষণ আগেই যে বৈঠক ঐকমত্য কমিশন ডেকেছিলেন সেই বৈঠকে গিয়েছিলেন। হঠাৎ করে একটি অতি জরুরি বৈঠক ডাকা হলো। এরপরে বৈঠক শেষে দেখলাম কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা বলছেন যে ধন্যবাদ জানানোর জন্য ডেকেছেন, কেউ বলছে স্বাক্ষর অনুষ্ঠানের আগে আশ্বস্ত করার জন্য সভা ডেকেছিলেন। আপনি বলছিলেন যে আপনি ভেবেছিলেন বৈঠক, এত জরুরি বৈঠক, সংকট তৈরি হয়েছে, কিন্তু সবাই আন্তরিক ছিল। কি ঘটেছিল? কেন এত তড়িঘড়ি করে বৈঠক হলো? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। আজকে যখন আসলে প্রায় বিকালের কাছাকাছি সময়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হলো জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে আজকে মিটিং আহ্বান করা হয়েছে, এরপরে মোটামুটি 4টার দিকে আবার আরেকটি মেসেজ, সেখানে উল্লেখ করা হলো আজকের এই কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। তো আমি সাথে সাথে ফোন দিলাম, তখন বলল যে আজকে প্রধান উপদেষ্টা থাকবে। তো তারপরে আমরা মিটিংয়ে 6টার সময় উপস্থিত হলাম। যাওয়ার পরে শুরুতে ডক্টর আলী রিয়াজ স্যার বক্তব্য রাখলেন, তিনি ইতিবাচক বক্তব্য রাখলেন। এরপরে কয়েকটি দলের পক্ষ থেকে জাস্ট শুভেচ্ছা বক্তব্য বলার জন্য বলা হলো। সর্বশেষ প্রধান উপদেষ্টা বক্তব্য রাখলেন। তিনি স্পষ্টভাবে বললেন যে এই জুলাই জাতীয় সনদে আপনারা যে সবগুলো দল ঐক্যমত পোষণ করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং তিনি যেটি জানিয়েছেন যে আগামী 17 অক্টোবর শুক্রবার যে অনুষ্ঠানটি হবে, সেই অনুষ্ঠানে পুরো জাতি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং উদযাপন করবে। এবং তিনি আরেকটি লাইন উচ্চারণ করেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই, অর্থাৎ এইটা কেউ আটকাতে পারবে না। তো আমার কাছে যতটুকু তথ্য আছে যে কয়েকটি দল তাদের দাবি দেওয়া পূরণ না হওয়ার কারণে তারা আসলে স্বাক্ষর করতে চায় না। তো এই কারণে ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার দ্বারস্থ হয়েছেন যে আপনি একটা পদক্ষেপ গ্রহণ করেন। আর এই জন্যই মূলত আজকের এই বৈঠক, যাতে করে প্রত্যেকটা দল আশ্বস্ত থাকে। সেখানে যে ধরনের বক্তব্য আমি লক্ষ্য করলাম যে সবাই ইতিবাচক। তো আমাদের নেতাদের একটি বৈশিষ্ট্য হলো যে প্রধান উপদেষ্টার সামনে কোনো কথা বলবে না, বা ঐক্যমত্য কমিশনে যে আলোচনা হয় সেখানে মানে কোনো কথা বলবে না, বাইরে এসে গরম গরম বক্তব্য দেয়। যেটা আমি আগেই বলেছি যে এই যে মিডিয়াবাজি করা নেতাদের একটা ক্যারেক্টার, যে ভিতরে আপনি সব গ্রহণ করলেন বা মেনে নিলেন, সম্মত হলেন, বাইরে এসে আবার বলবেন যে আপনি মানেন না। মানে এই যে মানুষকে বিভ্রান্ত করা, এটা কিন্তু আজকে দেখলাম এবিভিটির পক্ষ থেকে মঞ্জু ভাই একই কথা বলল যে আমরা আসলে এইখানে মানে সবাই আলোচনা করি, খুব খুশি, হাসি খুশি সম্মত হই, বাইরে গিয়ে আবার এমন বক্তব্য দিই যে মানুষ হতাশ হয়ে যায়। ঠিক একইভাবে ভিতরে যে আলোচনা হয়েছে ইতিবাচক, কিন্তু বাইরে এসে আবার নেতারা এমন ধরনের পল্টি মেরেছে যে মানুষ পুরো বিভ্রান্ত হয়ে গেছে। মনে হচ্ছে বৈঠকটা মনে হয় ব্যর্থ হয়েছে, যে কারণে আজকের এই হেডলাইন আমার কাছে মনে হয়েছে। এবং আপনারা এটাকে এত গুরুত্ব দিচ্ছেন। দেখেন, আমি স্পষ্টভাবে বলি, প্রত্যেকটা দলকে স্বাক্ষর করতে হবে, এর কোনো ব্যতিক্রম আচরণ করার সুযোগ নাই। যদি কেউ মনে করে স্বাক্ষর করব না, হ্যাঁ, নাই করতে পারে, এই গণতান্ত্রিক তার সে ধরনের স্বাধীনতা রয়েছে। কিন্তু দেশ এবং জনগণের কল্যাণে যেহেতু আপনি ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছেন, তো সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে যদি নোট অফ ডিসেন্ট থাকে বা আপনার মতের প্রতিফলন না ঘটে, আপনি কেন সেটাকে গ্রহণ করবেন না? আপনার যদি 80% মোটামুটি মতামত থাকে, আপনার তো মেনে নেওয়া উচিত। মানে আপনি যদি বলেন যে আমার শতভাগ একমতে আসতে হবে, এটা কি সম্ভব? এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের দল গণ অধিকার পরিষদ মনে করে আমরা নোট অফ ডিসেন্ট সহ যতগুলো বিষয় আমরা ঐক্যমতে এসেছি, এই এতটুকু আমাদেরকে মেনে নিতে হবে এবং এর ভিত্তিতে আমাদের আগামী নির্বাচনের দিকে যেতে হবে। এবং সরকারের হাতে নির্বাচনের বিকল্প আছে কি? সরকার কি আসলে নির্বাচন না দিয়ে থাকতে পারবে?
সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আমার কাছে যেটি মনে হচ্ছে যে এখন কোনো দল মনে করছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা বেশ গুরুত্ব পাচ্ছে, ডিসি নিয়োগ, ভিসি নিয়োগ, সচিব নিয়োগ এবং বিভিন্নভাবে তারা কিন্তু সরকারের কাছে গুরুত্ব পাচ্ছে 2 নম্বর দল 3 নম্বর দল হিসেবে। তারা এখন মনে করছে নির্বাচন হয়ে গেলে তো এই মূল্যায়ন থাকবে না। এখন দেখেন বিএনপিকে 1 নম্বর গুরুত্ব দেয়, স্বাভাবিকভাবে বিএনপি বড় দল এবং তারা আপনার অতীতে ক্ষমতায় ছিল। এরপরে জামাত 2 নম্বর দল, এরপরে এনসিপিকে 3 নম্বর দল হিসেবে তাদের সেই মূল্যায়নটা করে। কিন্তু এনসিপি তো বাংলাদেশে 3 নম্বর দল না। এখনো যে দল নিবন্ধনের জন্য তারা এখনো পর্যন্ত কাজ করছে, তাদের প্রতীক কী হবে এটি নিয়ে আলোচনা চলছে। তাদের অধিকাংশ জেলা পর্যায়ে তাদের কমিটি বা সাংগঠনিক অবস্থা আমরা কিন্তু জানি। এখনো পর্যন্ত তাদের ওই সাংগঠনিক স্ট্রাকচার তৈরি হয়নি। হ্যাঁ, গণ অভ্যুত্থান তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু এনসিপির মধ্যে যে সকল নেতৃবৃন্দ আছে সবাই কি বিপ্লবী? মানে এনসিপিতে যুক্ত হলে আপনি মূল্যায়ন পাবেন? আমরা দেখি ঐক্যমত কমিশনে এমন এমন নেতাদেরকে আমাদের সামনে বসিয়ে দেওয়া হয় যাদেরকে আমরা কখনোই আন্দোলন সংগ্রামে দেখি নাই। এখন শুধুমাত্র আপনি এনসিপি করেন এই জন্য আপনি জুনায়েদ সাকির থেকে বেশি মূল্যায়ন পাবেন, মাহমুদুর রহমান মান্নার থেকে সেই নেতাকে বেশি মূল্যায়ন করা হয়। হোয়াট ইজ দিস? কোনোদিন গণ অভ্যুত্থান দেখি নাই। হয়তো গণ অভ্যুত্থানের সময় দেশের বাইরে ছিল অথবা চাকরিতে ছিল, পরবর্তীতে এনসিপিতে যুক্ত হয়েছে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, সে এখন মাহমুদুর রহমান মান্নাভার থেকে বড় নেতা। ঐক্যমত কমিশনের এই যে বৈষম্যগুলো আমি জাস্ট তুলে ধরলাম। অর্থাৎ এনসিপিকে এখন 3 নম্বর দল হিসেবে তারা বানিয়েছে, মানে এই সরকার তৈরি করেছে। এবং এই দল কিছু কিছু ক্ষেত্রে এমন এমন আবদার করছে যে তাদের আবদার না মানলে তারা নির্বাচন হইতে দেবে না। নির্বাচন না হলে কি এনসিপি ভালো থাকবে? দেখেন, এই দেশে যদি নির্বাচনটা না হয় সব থেকে ক্ষতিগ্রস্ত হবে এনসিপি। এই যে এক্সিটের কথা বলছে না, যে উপদেষ্টারা সেফ এক্সিট চাই, আমি এই বিষয়ে কয়েকজন উপদেষ্টার সাথে জাতিসংঘের প্রতিষ্ঠা বার্ষিকীর যে প্রোগ্রাম ছিল, আমি জাস্ট হাসতে হাসতে তাদেরকে বলছি যে আপনারা কি লাগেজ গুছিয়েছেন? আপনাদের নিয়োগকর্তা নাহিদ ইসলাম তো বললো আপনারা নাকি দেশ ছেড়ে পালাবেন। তো এই উপদেষ্টারা আমাকে বললো, আর সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, যদি কাউকে দেশ ছেড়ে পালাতে হয় বা সেফ এক্সিটের প্রয়োজন হয় তাহলে যারা আমাদের নিয়ে কথা বলছে তাদের সবার আগে সেফ এক্সিট প্রয়োজন। আমরা চুরি করি না, দুর্নীতি করি না, হ্যাঁ আমাদের অদক্ষতা আছে। আমিও এই কথা বলি। দেখেন, এই সরকারের যারা উপদেষ্টা তাদের অধিকাংশই কিন্তু এনজিও ব্যক্তিত্ব বা শিক্ষক বা বৃদ্ধ আমলা, যাদের নাতি পুতির সাথে খেলাধুলা করার কথা ছিল, সেই মানুষগুলোকে জোরপূর্বক আপনি উপদেষ্টা বানিয়েছেন। কে বানিয়েছে? এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছে। অর্থাৎ এই সরকার যে এনসিপির সরকার, এই জন্য একটু বেশি আবদার করে। এখন আবদার আপনার 80% পূরণ হয়েছে, আপনি মানতেছেন না কেন? আপনি কেন গো ধরে বসে আছেন যে আরো 20% মানতে হবে? এটা কি হয় নাকি? আমার কথায় যদি শতভাগ এই ক্ষেত্রে মানতো তাহলে তো আমি বিশাল কিছু হয়ে যেতাম, তাহলে তো আলোচনার প্রয়োজন হতো না। দেখেন, আমরা যদি সবাই মানে ভিন্ন মত না থাকতো তাহলে তো একটি দলের রাজনীতি করতাম। ভিন্ন মত রয়েছে বলে তো এত আলোচনা। আর ঐক্যমত কমিশন যদি মনে করে তাদের উত্থাপিত যে বিষয়গুলো আমাদের সব মেনে নিতে হবে, তাহলে তো এই 12 মাসের বা 9 মাসের আলোচনার দরকার ছিল না। তারা শুরুতেই বলতো যে এইগুলো অবশ্যই মানতে হবে এবং এইগুলোর ভিত্তিতে সংবিধান সংস্কার হতে হবে। যেহেতু আলোচনা হয়েছে তার মানে কি ভিন্নমত থাকবে, নোট অফ ডিসেন্ট থাকবে, এবং এই ভিন্নমতকে শ্রদ্ধা জানিয়ে প্রত্যেকটা দলকে স্বাক্ষর করতে হবে। যদি জুলাই সনদে আমরা স্বাক্ষর না করি তাহলে মূলত আমরা আওয়ামী লীগকে সুযোগ করে দিব। এই যে 1-11-এর কথা বলা হচ্ছে না, যে আর একটি 1-11 আসবে, সরকার একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা পোস্ট করেছিল যে আর একটি 1-11 হতে পারে। তো 1-11 তো এই জুলাই সনদ নিয়ে যে ধরনের মতপার্থক্য সৃষ্টি হয়েছে, আমরা একদল বলছি স্বাক্ষর করব, একদল বলছি স্বাক্ষর করব না, এই যে জুলাই সনদ নিয়ে বিতর্ক, এই বিতর্কের মাধ্যমে তো 1-11 ফিরে আসতে পারে এবং এর দায় যারা এই বিতর্ক সৃষ্টি করছে তাদেরকে নিতে হবে। আমার সর্বশেষ কথা হলো যে জাতীয় ঐক্যমত কমিশন এই যে 9 মাসে আমাদেরকে যতটুকু ঐক্যমতে এনেছে, এইটার প্রতি আমাদের আন্তরিকতা থাকতে হবে, তাদেরকে ধন্যবাদ জানাতে হবে। আজকে প্রধান উপদেষ্টার কথা শুনে আমি আশ্বস্ত হয়েছি, তিনি এই যে আমরা ঐক্যমতে যতটুকু এসেছি তিনি এইটাকে খুব গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করেছেন। তিনি আরো বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং আমরা সবাই মিলে এই জাতীয় জুলাই সনদ এইটাকে আমরা উদযাপন করতে চাই এবং আপনার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সেই অনুষ্ঠান হবে। আমাদের দল আমরা সেই অনুষ্ঠানে অংশ নিব, স্বাক্ষরও করব। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আব্দুল নাত্তু স্যার, রাশিদ খান যেমন একটি কথা বললেন যে ভেতরে যখন বৈঠক চলছিল সবাই ইতিবাচক ছিল, কেউ তখন কোনো প্রশ্ন তোলেনি, কিন্তু যখন নেতারা বাইরে বের হচ্ছিল বিভিন্ন দল, তখন আমরা দেখলাম গণফোরাম সহ বাম গণতান্ত্রিক জোটের 5 দল স্বাক্ষর করবে না, স্পষ্ট বলে দিয়েছেন। এখনো বিবেচনা করছে এনসিপি, খেলাফতে মজলিস সহ বেশ কয়েকটি দল। জামাতও তাদের আগের অবস্থানে অনড় এবং তারা বলেছেন কালকে তারা সিদ্ধান্ত নেবেন, তবে সিদ্ধান্তটা ইতিবাচক হওয়ার সম্ভাবনাই বেশি। একদিন আগে জুলাই সনদ স্বাক্ষরের এমন তড়িঘড়ি করে বৈঠকের পরে এমন নেতাদের বক্তব্য আসলে কেমনভাবে দেখছেন? নেতারা ভেতরে কি বলেন সেটা তো আমরা জানি না, আর বাইরে এসে কি উল্টাটা বলছেন কিনা সেটাও জানি না, কারণ আমাদের তুলনা করার সুযোগ নাই, যেটা রাশেদ পারবেন, কারণ তিনি ভেতরেও আছেন বাইরেও আছেন।
আমরা বাইরে থেকে যেটা দেখি সেটি হচ্ছে যে জুলাই সনদের সবকিছু মানতে হবে এবং সব দলকে সাইন করতে হবে, এই চিন্তাটা অগণতান্ত্রিক। কোনো দল যদি মনে করেন যে তারা জুলাই সনদে মানবেন না বা তারা সই করবেন না, সেটা তারা করতে পারেন, এটা গণতান্ত্রিক অধিকার। নির্বাচনে যাবেন, নির্বাচনে যদি তারা জেতেন তাহলে তাদের স্ট্যান্ড জনগণ গ্রহণ করলো। আর যদি তারা না জেতেন, সরকার গঠন করতে না পারেন, তার মানে হচ্ছে যে জনগণ তাদের এই স্ট্যান্ডটাকে পুরোপুরি গ্রহণ করে নাই, তারা জিততে পারেন নাই। আর দু একজন প্রার্থী তো জিততেই পারেন তাদের মধ্যে থেকে, ওই দু একজন ওইখানে সংসদেও গিয়ে জুলাই সনদ কেন মানেন নাই সেগুলো বলবেন। কিন্তু মোটা দাগে আমার কাছে মনে হয় যে এটা কে সই করলো এবং করলো না তাতে আসলে কোনো কিছু আসা যায় না। এই জন্য যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গেলে সেটাকে সংসদে যেতেই হবে। সংসদের বাইরে তো আপনি কোনো কিছুকে আইনি ভিত্তি দিতে পারবেন না। তো সেই কারণে এটা আসলে এক ধরনের অঙ্গীকারনামা এই জুলাই সনদ, এবং এই জুলাই সনদে যদি সাইনও করেন আপনি একটা অঙ্গীকার করলেন জনগণের সামনে, কিন্তু শেষ পর্যন্ত আপনি কতটুকু বাস্তবায়ন করতে পারবেন এটা কিন্তু প্রশ্নের মধ্যে থাকবেই। কেননা সনদে থাকলেও দেখা গেল যে অনেকখানি বাস্তবায়ন করা নাও যেতে পারে। যেমন বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করার যে ব্যাপারটি, এটি কাগজে কলমে সম্পন্ন করতে গিয়েও বহু বছর লেগেছে। কাগজ কলমে হওয়ার পরও স্পিরিটের দিক থেকে সেটা যে হয় নাই সেটা আমরা গত সরকারের সময় দেখতে পেয়েছি। সেরকম অনেক কিছু আছে কাগজে কলমে করে ফেললেও দেখা যায় বাস্তবে সেটা হয় না। তো সেই রকম এই জুলাই সনদে সবাই স্বাক্ষর করে দিল, তারপরেও কিন্তু এটা তো বাস্তবায়ন করবে আগামী সংসদ। দেখা যেতে পারে যে কোনো কিছুতে দীর্ঘ সময় লেগে গেল, কোনোটা বাস্তবায়িত হলো না, কোনোটা বাস্তবায়নে বাধা সৃষ্টি হলো, এবং বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা তো আছেই। আপনি লক্ষ্য করে দেখেন, শুরুতেই জুলাই সনদে অনেকগুলি বিষয় ছিল না যেগুলি পরে এসে সন্নিবেশিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় দাবিটি হচ্ছে নিম্নকক্ষে পিয়ার। প্রথমত উচ্চকক্ষ আর নিম্নকক্ষ এটাই কিন্তু সাব্যস্ত হয় নাই। উচ্চকক্ষ হবে সংসদ নির্বাচনের পরে। সবাই একমত হয়েছে উচ্চকক্ষ তারা সবাই চায়, অথবা আমরা ধরে নিচ্ছি সংসদ উচ্চকক্ষ তৈরি করবে। কিন্তু নিম্নকক্ষে পিয়ারের এই দাবিটা এসেছে নির্বাচন ঘোষণা করে দেওয়ার পরে। নির্বাচন যেদিন ঘোষণা করা হয়েছে সেদিন প্রচলিত যে আইন, সেই আইনেই নির্বাচন হতে হবে। আপনি নির্বাচন ঘোষণা করে দিয়ে 2 সপ্তাহ পরে আইন বদল করবেন, নিম্নকক্ষে পিয়ার দিবেন, এই আন্দোলন নিয়ে আসার অযৌক্তিকতা কিন্তু এটার মধ্যেই রয়ে গিয়েছে। এখন যারা এটা আনলো তারাই কিন্তু জুলাই সনদে অনৈক্যের একটা জায়গা তৈরি করলো। এরকম রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব এজেন্ডা যেহেতু আছে, তারা যার যার মতো করে অনৈক্যের জায়গাটা তৈরি করেছে। অনৈক্য তো বাইরে থেকে তৈরি হয় নাই। যেমন তারা ভেতরে থাকেন, ভেতরে এক কথা বলেন, বাইরে এসে আরেক কথা বলেন, ওরকম ভেতরেই তারা এই অনৈক্যটা তৈরি করেছেন নিজেদের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে এই অনৈক্যটা কি অস্বাভাবিক? এটা অস্বাভাবিক না। কেন না? কেননা প্রত্যেকটি দলের মূলনীতি আদর্শের মধ্যে তো পার্থক্য আছে, নইলে তো তারা এক দল করতো, যেটা রাশেদ বলেছে একটু আগে। তাহলে যদি এই জুলাই সনদে কিছু থাকে যেটা কোনো দলের মূলনীতির বিপক্ষে যায়, তাহলে তারা এটা কেন সই করবে? তাহলে তো তাদের রাজনীতি বদলাতে হবে। তারা তো এই রাজনীতি 10, 20, 30, 40 বছর ধরে করে আসছে। বিএনপি একটি বড় দল। বিএনপির যদি এখানে কোনো আপত্তি থেকে থাকে, বিএনপি কিন্তু বলতেই পারে যে আমরা এই অংশটা মানি না, অথবা তারাও বলতে পারে যে আমরা এই অবস্থায় সই করতে চাই না, বলতে পারে। অতএব প্রত্যেকেরই অধিকার আছে। যে কারণেই বাম জোট যেহেতু বলেছে যে তারা সই করবেন, এটা কিন্তু তারা এখন বলে নাই। এটা কিন্তু তারা 8 তারিখের আগেই বলেছে। তারা বলেছে যে কিছু কিছু মৌলিক জায়গাতে তাদের আপত্তি আছে। তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে আমাদের সংবিধানের যে মূলনীতি, সেই মূলনীতিতে কোনো পরিবর্তন আনার বিষয়ে তারা অত্যন্ত আমি বলব যে অত্যন্ত সতর্ক, এবং তারা এটা হোক সেটা তারা এবং চান না। ইতিহাস বিকৃতির কিছু এবং কথাও ইতিহাস তারা বিকৃতির বলেছেন। কথা বলেছেন, কিছু কিছু জায়গাতে উপেক্ষা হয়েছে এরকম বলেছেন। ফলে তারা তাদের সিদ্ধান্ত দিয়েছেন। তো এরকম সিদ্ধান্ত অন্যরাও দিতে পারে। জুলাই সনদের বিরোধিতা করা মানে কিন্তু কোনো রাষ্ট্রদ্রোহিতা না। জুলাই সনদের বিরোধিতা করা মানে বিপ্লবের বিরুদ্ধেও যাওয়া না। বিপ্লবীরা কি সবাই একই দল থেকে এসেছিল? যারাই বিপ্লব করেছে, যারা অভ্যুত্থান করেছে, যারা গণ আন্দোলন করেছে, আপনি যে নামেই ডাকেন, এরা কি সবাই এক দলের ছিল? তাহলে এটা কেন আশা করছে আন্দোলনের পরে সবাই একই মতের মধ্যে চলে আসবে? এখানে বিএনপির লোকেরা ছিল না, ছাত্ররা, জনতা ছিল না, তারা সেখানে গিয়েছে। যারা শিবির, জামাত, অন্যান্য দলের ছিল তারা সেইখানে গিয়েছে। যারা ইসলামী আন্দোলনের তারা সেখানে ফিরে গিয়েছে। যারা গণ অধিকার পরিষদের তারা আবার তাদের মূল দলের কাজের সঙ্গে যুক্ত হয়েছে। এরা কি সবাই একমত হয়ে গেছে? একমত হয়ে গেলে তো একটা দল হতো, একদলীয় শাসন ব্যবস্থা হতো। তা তো না। কিন্তু এই জায়গাটিতে আমার কাছে যেটা মনে হয়েছে যে জুলাই সনদ নিয়ে এখন যে অস্থিরতা, এই অস্থিরতাটা আসলে হওয়ার কথাই ছিল না। যদি সনদের যে এত এত ধারা এবং প্রস্তাব এগুলিকে কমিয়ে আনা হতো। 83-84টা প্রস্তাব যদি থাকে, সেগুলি সবগুলি বাস্তবায়ন করতে গেলে আপনি যদি সময় দেন, তাহলেও চিন্তা করে দেখেন যে 3, 4, 5 বছর লেগে যাওয়ার কথা, আরও বেশিও লাগার কথা। আরও একটা ব্যাপার আছে, পিআর পদ্ধতির যে ব্যাপারটি রয়েছে, আমি গতকালই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে জানলাম যে এটা নিয়ে তাদের একটা গবেষণা আছে, এবং সেই গবেষণায় তারা দেখেছেন
যে সর্বোচ্চ 25 বছর কোনো কোনো দেশ আলোচনা করেছে পিআর চালু করার আগে, এবং সর্বনিম্ন 1-2 বছর, যেটা নেপাল করেছে বাইরা। এবং তারা বলেছেন যে গড় করলে দেখা যায় পৃথিবীতে যে কয়টি দেশে পিআর আছে এবং যত দিন আলোচনা হয়েছে তাতে গড়ে প্রত্যেক দেশের ভাগে, মানে 91টা দেশের কথা বলা হয়েছে না, 8.5 বছর করে আলোচনা পড়ে। অর্থাৎ ন্যূনতম গড়ে 8.5 বছর আলোচনা করেছে প্রত্যেকটা দেশ পিআর চালু করার আগে। তাহলে আমরা কতদিন আলোচনা করলাম পিআরের জন্য? জামাত ইসলাম বা অন্যরা যারা পিআর দাবি করছেন তারা কতদিন আলোচনার ভিত্তিতে দাবি করছেন? তারা দাবি করছেন কয়েক মাস আলোচনার ভিত্তিতে। দাবি তারা যত আগেই তুলে থাকেন না কেন, এটা তো আলোচনা হয় নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে, এটা তো কোনো নির্বাচিত ফোরামে আলোচনা হয় নাই। যারা এই আলোচনাটা করছেন তারা আগামীতে ভোট পাবেন কিনা, সরকার গঠন করবেন কিনা, জনগণ তাদেরকে সমর্থন দিয়েছে কিনা, এটা তো প্রমাণিত না। এইখানে জনগণের সমর্থন নিয়ে অতীতে ভোট করেছে কয়টা দল, এবং তারা বাদে অন্য দলগুলির এমপির সংখ্যা কত, ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের সংখ্যা কত? তারা জনগণের কাছে গিয়ে নিজের দলের জন্য ভোট পায় না, তারা জাতির বিধিবিধান বদলে দেওয়ার জন্য তারা ওখানে বসে পড়েছে যে সংসদ এইভাবে হবে সেইভাবে হবে। এই আলোচনাটা সংসদে হতে হবে। নির্বাচিত প্রতিনিধিরা এই আলোচনাটা করবেন, করে যদি আলোচনায় সবাই একমত হতে পারেন, জনমত গড়ে ওঠে, তখন এই পিআর পদ্ধতি চালু হতে পারে। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, এটা অন্য দেশের তুলনায় আমি বলছি, কোনো মন থেকে বলছি না। আরেকটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে গণভোট আয়োজনের প্রস্তাব চলে এসেছে। এই গণভোট আয়োজনের প্রস্তাবটা কি শুরু থেকে ছিল? এটা না, গণভোট নিয়ে শুরু থেকে তো আলোচনার সুযোগ ছিল না। হ্যাঁ, কোন আলোচনার সুযোগ ছিল না। কারণটা হলো যে আগে তো আমাদের ঐক্যমতে আসতে হবে। হ্যাঁ, ঐক্যমতে আসার পরে বাস্তবায়নের জন্য গণভোটে কেন এসেছে আমি বলি। এটা এসেছে এক ধরনের নিরাপত্তাহীনতা থেকে। যারা এই সংস্কারগুলি প্রস্তাব করছেন তারা ভাবছেন যে সংসদে গেলে এটা নানান দিকে বদলে যেতে পারে, অতএব গণভোট আয়োজন করে এটাকে একটা ম্যান্ডেটরি বা বাধ্যবাধকতার জায়গায় নিয়ে যাওয়ার তারা চেষ্টা করছেন। কিন্তু গণভোটের যে নিয়ম বাংলাদেশে আছে, সেই নিয়মে পরিষ্কার বলা আছে সংসদ কোনো কিছুতে আলোচনা করে মীমাংসায় যেতে না পারলে তখন গণভোট হবে। এবং যদি এমন কোনো মৌলিক প্রশ্ন হয়, যেমন সংসদের মূলনীতি বদলানো, মানে আমাদের সংবিধানের মূলনীতি বদলানো কিংবা সংবিধান বিলুপ্তকরণ, এই ধরনের বৃহৎ সিদ্ধান্ত নিতে গেলে এটা হবে। এবং সংবিধান বিলুপ্তকরণ কথাটা কিন্তু নাই, এটা যুক্ত করার বিষয় এসেছে এই এই ইয়েতে, আমাদের এই জুলাই প্রস্তাবে। সংসদ আমাদের কিন্তু সংবিধান বিলুপ্ত করে দেওয়ার কোনো স্কোপ সংবিধানে নাই। ওইখানে উল্লেখ করা হয়েছে সংবিধান সংস্কারের কথা, সংস্কার আছে কিন্তু বিলুপ্তকরণ করা যাবে না, বিলুপ্তের কথা নাই। কিন্তু খসড়ার মধ্যে ছিল বিলুপ্তকরণ, এই ধরনের প্রস্তাব তো ছিল। এখন সংসদ যদি ব্যর্থ হয় আলোচনা করে, তাহলে গণভোট হবে। তাহলে এই আলোচনায়, জুলাই সনদ নিয়ে আলোচনায় কোন সংসদ ব্যর্থ হয়েছে? কোনো সংসদ তো নাই। এবং এই যে ঐকমত্য কমিশন, এটা কি জনগণের মতামত নিয়ে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে জনগণের অভিপ্রায় সংস্কার। কিন্তু জনগণের মতামতটা নেয়ার জন্যই গণভোট আয়োজন করতে চাচ্ছে। গণভোট দিয়ে জনগণ এইখানে এই মতামত দিবে না, ভোট দিয়ে জনগণ সংসদ তৈরি করবে, সংসদে আলোচনা হবে, সংসদ তখন জনগণের কাছে যে প্রশ্নে কোনো মীমাংসায় যেতে পারবে না, তখন সংসদ গণভোট চাইবে। এবং এই গণভোট চাইতে গেলে রাষ্ট্রপতির অনুমোদনের দরকার আছে, রাষ্ট্রপতি ছাড়া গণভোট হবে না। রাশেদ খান, আপনার কাছে একটু আসতে চাই। গণভোট নিয়ে বোধহয় সব থেকে এখন একটা মতানৈক্যের মধ্যে চলছে যে গণভোট কখন আয়োজন হবে। গণভোট হবে এই বিষয়ে বোধহয় প্রায় সব দলই একমত হয়েছে। বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক, এনসিপি বা জামাত চায় যে নভেম্বরে গণভোট হোক, তারপরে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে তারপরে সেই অনুযায়ী জাতীয় নির্বাচন হোক। সেটা নিয়েই সব থেকে বড় ধরনের একটা মতানৈক্যের জায়গা তৈরি হয়েছে। আপনি একটু বলবেন গণভোট নিয়ে আপনাদের অবস্থান কি, এবং গণভোট নিয়ে যেই মতানৈক্য তৈরি হচ্ছে, এই মতানৈক্য যদি থাকে তাহলে সেই প্রভাবটা জাতীয় নির্বাচনে কেমন পড়বে? দেখেন, গণভোট বিশাল একটি ব্যাপার। আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন হয়, তো তার আগে নভেম্বরে বা ডিসেম্বরে আরেকটি গণভোট, সেটি কি আসলে বাংলাদেশের বাস্তবতায় সম্ভবপর নয়। অর্থাৎ আমরা দুইটি নির্বাচনের কথা বলছি, মানে আমাদের কয়েকটি দল, সংখ্যা বেশি না, হাতে গোনা 3-4টি দল, তারা বলছে নভেম্বরে বা ডিসেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন নিয়ে তারা এত গুরুত্ব দিচ্ছে না, তারা শুধুমাত্র গণভোট নিয়ে গুরুত্ব দিচ্ছে। এখন গণভোট নিয়ে যখন আপনি আয়োজনটা করবেন, তখন জাতীয় নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ে, কারণ এত অল্প সময়ের মধ্যে আসলে জাতীয় নির্বাচন সম্ভবপর নয় একটা নির্বাচনের পরে। দেখেন, একটা নির্বাচন করার জন্য আপনার সচিব, আমলা বা ডিসি, ইউনো তাদেরকে প্রশিক্ষণ দিতে হয়, পুলিশকে প্রশিক্ষণ দিতে হয়, বিভিন্ন বাহিনীকে প্রশিক্ষণ দিতে হয়, এবং কয়েক হাজার কোটি টাকা খরচ হয়। তো বাংলাদেশে তো এখন যে অবস্থা, এটি তো সম্ভবপর নয়। যদি আরও 1 বছর আগে গণভোটটা হতো তখন একটা কথা ছিল,
কিন্তু এখন এই নির্বাচনের কাছাকাছি সময় এসে যারা গণভোটের কথা বলছে যে আলাদা সময় গণভোট, তারা মূলত জাতীয় নির্বাচনটা পিছনোর এক ধরনের চিন্তা তাদের মধ্যে আছে। কিভাবে পিছাবে, যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে রোডম্যাপ দিয়ে দিয়েছে, যেহেতু প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, আজকেও বলেছেন, তো একমাত্র এই গণভোটের অজুহাতে এই নির্বাচনটা আসলে পিছানো যায়। আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যে কোনোভাবে আসলে জাতীয় নির্বাচনের আগে বা তফসিল ঘোষণার আগে গণভোট সম্ভবপর নয় এবং এটি আসলে বাস্তবসম্মত নয়। যে কারণে সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব আমাদের সামনে দেওয়া হয়েছে, আমার প্রস্তাব না, সরকার আমাদের সামনে প্রস্তাব দিয়েছে প্রত্যেকটা দলের কাছে যে একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদের উপরে গণভোট। এবং এই প্রস্তাবে ঐক্যমত কমিশনের 2-3টা দল বাদে সবাই ঐক্যমত পোষণ করেছে। এবং যারা পরবর্তীতে আলাদা সময়ে বলছে তারাও আবার ওই দিন কিন্তু বাধা দেয়নি। শুধুমাত্র জামাতের পক্ষ থেকে হা বা না কিছুই বলে নাই, সবাই ধরে নিয়েছিল জামাত হয়তো রাজি। এবং এনসির পক্ষ থেকে এই প্রস্তাবে সায় দেওয়া হয়েছিল, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সায় দেওয়া হয়েছিল। তারা তো এখন সেটাকে তারা না বলছেন কেন, ওই যে বললাম যে আমাদের নেতৃবৃন্দের এক ধরনের অভ্যাস যে ভিতরে মেনে নিবে আর বাইরে এসে বিরোধিতা করবে, তাদের তো ফ্যান ফলোয়ার আছে। তাদেরকে 5 দিন আগে বলেছে যে আমরা এটা চাই, এখন এই যে টেবিলের আলোচনায় তারা মেনে নিয়েছে, এটা বাইরে এসে যদি বলে তাহলে তো ওই ফ্যান ফলোয়ার ক্ষুব্ধ হবে। এই জন্য তাদের কাছে গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা ধরে রাখার জন্য তারা মূলত এই বাইরে এসে মিডিয়াবাজি করে। এটা আসলে খুবই ব্যাড ক্যারেক্টার। আমার মনে হয় যে অভ্যুত্থানের পরে আমরা সবাই পরিবর্তনের কথা বলছি, এই পরিবর্তন মানে কি, নিজেকে পরিবর্তন করতে হবে। আমাদের এই অভ্যুত্থানের পরে নেতারা আসলে নিজেদেরকে পরিবর্তন করে নাই, ভিতরে এক আলোচনা করে বাইরে আর এক ধরনের কথা বলে। আমি একটু পিয়ান্নে বলি, ভাই যেটি বলছিলেন, দেখেন নিম্নকক্ষে পিয়ান্নে কোনো আলোচনা হয়নি। এবং যারা এখন বলছে যে নিম্নকক্ষে পিয়ার ছাড়া আমরা নির্বাচনে যাব না, নির্বাচন হতে দিব না, তাদের বলা উচিত ছিল যে নিম্নকক্ষে পিয়ারের আলোচনা না করলে আমরা ঐক্যমত কমিশনের বৈঠকে আমরা অংশগ্রহণ করব না, এই কথা বলা নাই। এখন জাতীয় জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, গণভোট নিয়ে আলোচনা চলছে, জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা চলছে, এখন আপনারা বলছেন নিম্নকক্ষে পিয়ার লাগবে, তো সেই সময় কেন বলেন নাই? উচ্চকক্ষে পিয়ার নিয়ে আলোচনা হয়েছে এবং মোটামুটি অধিকাংশ দল উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে সম্মত হয়েছে। এখন এই নিম্নকক্ষে পিয়ারের আলোচনা সামনে এনে বরং যেটি হচ্ছে যে উচ্চকক্ষেও পিয়ার হচ্ছে না, এবং এর জন্য দায়ী যারা নিম্নকক্ষে পিয়ারটা চায় তারাই মূলত, তাদের কারণে উচ্চকক্ষে পিয়ারটা হচ্ছে না। অথচ সবাই মিলে যদি উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে গুরুত্ব দিত, আলোচনা করত, তাহলে কিন্তু উচ্চকক্ষের পিয়ারটা হয়ে যেত। দেখেন নিম্নকক্ষের পিয়ারের যে সমস্যাগুলো আছে সেটি হলো যারা স্বতন্ত্র তারা আসলে নিম্নকক্ষে পিয়ার হলে অংশগ্রহণ করতে পারে না স্বতন্ত্রভাবে, যে দলগুলো নিবন্ধন নাই তারা অংশগ্রহণ করতে পারে না। এছাড়া সবথেকে বড় যে সমস্যা সেটি হলো এই যে ইসলামিক কয়েকটা দল আছে, এখন যারা হিন্দু সম্প্রদায় রয়েছে, অন্যান্য সম্প্রদায় রয়েছে, তারা যদি মনে করে যে আমরা সবাই দল গঠন করব, হিন্দুরা একটি দল গঠন করলো, বৌদ্ধরা করলো, খ্রিস্টানরা করলো, তখন কি হবে? তখন এই যে মুসলিমরা বলবে যে আমরা এই দেশে একমাত্র, মানে মুসলিম বলতে ইসলামিক দলগুলো, তারা বলবে যে এই দেশে আমরা একমাত্র মুসলিমদের প্রতিনিধিত্ব করি, হিন্দুদের যে দল থাকবে তারা একই কথা বলবে, বৌদ্ধ খ্রিস্টান তারা একই কথা বলবে। আমি ধরলাম যে এইবার হলো না, 5 বছর পরে তো হতে পারে, তখন তো ধর্মীয় বিভাজন সৃষ্টি হবে। পাহাড়কে নিয়ে এক ধরনের চক্রান্ত আছে, এই পাহাড়ের বিভিন্ন সম্প্রদায় তারা যদি একটু দল গঠন করে তখন কি হবে? এছাড়া এরকম আরও অসংখ্য সমস্যা আছে, সেটি হলো ফরিদপুর, গোপালগঞ্জ, এই অঞ্চলগুলো কিন্তু আওয়ামী অধ্যুষিত। এখন তারা যদি বিভিন্ন একটা বেনামে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, বা তারা যদি সিদ্ধান্ত নেয় যে একটি দলকে তারা ভোট দেবে সবাই মিলে, বা শেখ হাসিনা দিল্লি থেকে বললো যে তোমরা এই দলকে ভোট দাও, তো এর মাধ্যমে তো আওয়ামী লীগের পুনর্বাসন হলো, কোন দলে আওয়ামী লীগের ভোট যাচ্ছে এটা তো স্পষ্ট হয়ে যাবে। সব মিলিয়ে নিম্নকক্ষের পিয়ারটা আসলে বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবেই গ্রহণযোগ্য না। ও আরেকটি সমস্যা সেটি হলো নিম্নকক্ষে পেয়ার হলে যেটি হয় যে স্থায়ী সরকার হয় না, যেহেতু কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায় না, সরকার এককভাবে গঠন করতে পারে না, তো সেক্ষেত্রে বিভিন্ন দলের উপর, জোটের উপর নির্ভরশীল হতে হয়। এই জন্য এমপিরা সকাল বিকাল কেনাবেচা হতে পারে। তো আমাদের দেশে এই মুহূর্তে রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের দরকার কি? স্থায়ী সরকার ব্যবস্থা। এখন যারা নিম্নকক্ষে পিয়ার চায় তারা কিন্তু এই আলোচনাগুলো জাতির সামনে আনে না, তারা শুধুমাত্র বলে যে আমাদের ক্ষমতার ভারসাম্য দরকার, আমাদের সবার অংশগ্রহণ দরকার। তো আমরা তো সবাই সংসদে যেতে চাই, কিন্তু এর মানে এই নয় যে আসলে নিম্নকক্ষে পিয়ারের মাধ্যমে যেতে হবে। আর বাংলাদেশে যদি স্থায়ী সরকার না থাকে তাহলে এই দেশকে নিয়ে সব থেকে বেশি চক্রান্ত করতে পারবে আওয়ামী লীগ এবং সুযোগটা পাবে ভারত। সুতরাং আওয়ামী লীগ এবং ভারতকে এই নিম্নকক্ষে পিয়ারের মাধ্যমে মূলত সুযোগ করে দেওয়ার এক ধরনের চক্রান্ত চলছে। এই চক্রান্তের ফাঁদে যাতে কোনো দল পা না দেয় সেই ব্যাপারে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আব্দুল তুষার, আপনার কাছে একটু আসতে চাই। আজকে বৈঠকের ভেতরকার সময়ের একটি বিষয়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, আপনার প্রতি আমাদের সমর্থন সীমাহীন নয়, এর সীমারেখা আছে। আপনাদের প্রতি আমাদের সমর্থন কন্ডিশনাল, এটা আপনি উপলব্ধি করুন
এবং তিনি আরো বলেছেন, আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কের অবনতি না হোক, রাষ্ট্রের ব্যালেন্স রাখতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকির মধ্যে পড়তে চাই না, আমরা এটা মোকাবিলা করতে পারবো না, ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এরপর প্রধান উপদেষ্টা খুব দৃঢ় কণ্ঠে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন বলার জন্য বলছি না, নির্বাচন হবেই। এটা কি এক ধরনের চাপের মুখে পড়ে বলছেন, নাকি এত মতানৈক্যের মধ্যে আসলেই নির্বাচন সম্ভব? মতানৈক্যের মধ্যেই তো নির্বাচন হয়, মতৈক্য হলে তো নির্বাচন হতো না, সবাই মিলে টেবিলে বসতো, তারপরে সিট ভাগাভাগি করে নিয়ে নিত। মতানৈক্য আছে বলেই মানুষ জনগণের কাছে যায় এবং গিয়ে বলে যে আমাদের পক্ষে ভোট দেন, ওদের কথাটা ঠিক না। এখন গণভোট নিয়ে যেহেতু আলোচনাটা হচ্ছিল, আরেকটা বিষয় মনে করিয়ে দেয়, গণভোটের আইন কিন্তু এখনো বাংলাদেশে নাই। এটা হাইকোর্টে বলা হয়েছে যেটা রিইনস্টেট হবে, কিন্তু এটা সুপ্রিম কোর্টে সিদ্ধান্তের অপেক্ষা আছে। আপনি চিন্তা করে দেখেন, যেটা এখন আইনে নাই সেটা করার জন্য আমাদের দলগুলো অস্থির হয়ে গেছে। একটা বড় কারণ হচ্ছে এটা কি কোনোভাবে নির্বাচন পেছানোর পায়তারা আপনি মনে করেন? আমার কাছে মনে হয় এই ধরনের যেসব দাবিগুলি পরে এসে এই সবগুলি হচ্ছে নির্বাচন পেছানোর পায়তারা। কেননা নির্বাচন ছাড়াই কিছু কিছু মানুষ ক্ষমতার যে আনন্দ সেটা উপভোগ করছেন, এবং ক্ষমতার আনন্দ আছে তাদের, কিন্তু দায়িত্ব তো নাই তাদের। তো যেদিন ক্ষমতা ছেড়ে দিবেন কারো কাছে জবাব দিতে হবে না, বলবে জনগণের অভিপ্রায় এসেছিলাম, জনগণের অভিপ্রায় চলে গেলাম, আমাদেরকে আপনারা কিছু বলতে পারবেন না, কারণ তাদের তো জবাবদিহিতা নাই। তারা কোথায় গিয়ে জবাব দেন? সাংবাদিকরা প্রশ্ন করলে অনেক সময় তারা উষ্মা প্রকাশ করেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিভিন্ন সংবাদ সম্মেলনে একাধিক দায়িত্বশীল ব্যক্তি এরই মধ্যে বিভিন্ন ধরনের উষ্মা প্রকাশ করেছেন দেশে এবং বিদেশে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তো জবাবদিহিতা নাই। যে তিনটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে গেলেন বেড়াতে নিউ ইয়র্কে, জাতিসংঘে, হ্যাঁ আমি বলবো বেড়াতেই গিয়েছিলেন, কারণ তাদের কি দায়িত্ব ছিল, কি কাজ ছিল আমরা তো বুঝতে পারি নাই। সাথে গিয়েছেন হয়তো দেখতে গিয়েছেন জাতিসংঘ, সেটা তো এমনিতেই দেখতে যেতে পারতেন। সামনে নির্বাচন হলে পরে আগামী বছর নির্বাচিত সরকার থাকবে না, সেখানে এই দলগুলির থেকে কেউ তো নির্বাচিত হবে, তারা তো যাবেন সেখানে। কিন্তু এই বছর তারা দেখতে গিয়েছিলেন কিভাবে কি করে, কিন্তু সেখানে যে তারা গেলেন, এই বাছাইটা কিভাবে হয়েছিল, কে যাবেন কে যাবেন না? বাংলাদেশে আর দল নাই, সেই দলগুলি কেন দাওয়াত পেল না? শুধু তিনটা দল কেন দাওয়াত পেল? এটা কি এক ধরনের পক্ষপাত না, যে তিনটা দলকে প্রধান দল হিসেবে পরিচয় করিয়ে দিলেন তিনি পুরো পৃথিবীর কাছে, যে এই তিনটাই বাংলাদেশের দল, অন্যরা কেউ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না? যাই হোক, এবার আসেন এই জায়গাতে আসি। আপনি যেটা জিজ্ঞেস করলেন, সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, রাজনৈতিক দল এই ভাষাতেই কথা বলবে, তিনি আসলে কোনো চাপ দেন নাই, তিনি পরামর্শ দিয়েছেন। তার কথায় প্রথম পরামর্শটা হচ্ছে যে সম্পর্ক কারোর সাথে খারাপ করা উচিত না, কেননা এখনো সেনাবাহিনী মাঠে আছে, নিরাপত্তা, সাধারণ নিরাপত্তা রক্ষার যে দায়িত্ব সেখানে সেনাবাহিনী এখনো নিয়োজিত আছে। সেনাবাহিনীকে গ্রেপ্তার করার ক্ষমতা, ম্যাজিস্ট্রেসি পাওয়ার এগুলোও দেওয়া আছে, যেগুলো মূলত সিভিলিয়ান পাওয়ার। তার মানে কি? তার মানে আগামী নির্বাচন করতে গেলেও তো সেনাবাহিনী তুলে নিয়ে নির্বাচন হবে? তাহলে কি আমাদের উচিত সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক খারাপ করা বা কোনো বাহিনীর সাথে? তাহলে উনি একটা পরামর্শ দিয়েছেন, এটা একটা সাধারণ পরামর্শ। দ্বিতীয় যেটা তিনি বলেছেন যে সমর্থনের সীমানা আছে। রাজনৈতিক দলের সমর্থনের সীমানা তাদের আদর্শ, নীতি এবং তাদের কর্মপরিকল্পনার উপর নির্ভরশীল। রাজনৈতিক দল কি কাউকে ব্ল্যাঙ্কেট সাপোর্ট করে যে আপনি যা করবেন আমরা তাতেই রাজি? সেটা তো কাউকে করে না, কোনো দলই করে না। এই গণ অধিকার পরিষদ কি করে? তাদের একটা নীতি আদর্শ আছে, সেটার সঙ্গে মিললে পরে তারা সমর্থন দিবে, কারণ তাদেরকে তো গিয়ে অন্তত তাদের সমর্থকদের কাছে জবাবদিহি করতে হয়। তাহলে তারা তো সেটা বলবেনি যে আমাদের একটা সীমানা আছে, যে সীমানা পর্যন্ত আমরা সমর্থন করব, কোনো সমর্থনই নিশ্ছিদ্র নিরঙ্কুশ সমর্থন না। ফলে এইটাও উনি ওনার একটা স্টেটমেন্ট দিয়েছেন, কোনো চাপ দেন না। আসলে তিনি মনে করিয়ে দিয়েছেন এই জন্য যে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী এবং যারা সরকার পরিচালনা করছেন তারা তো রাজনৈতিক ব্যক্তি না। ফলে অনেক সময় তারা তাদের সদিচ্ছা হোক কিংবা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে হোক, তারা রাজনীতিবিদদের যে এই জায়গাটি আছে সেটা হয়তো অনেক সময় মনে করতে পারেন না, বা তারা এটাকে হালকাভাবে নেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে আসলে রাজনৈতিক দলের সমর্থন শর্ত সাপেক্ষে, এবং শর্ত সাপেক্ষে সমর্থন যদি নাই হতো তাহলে জুলাই সনদ নিয়ে এত আলাপ করতে হচ্ছে কেন? প্রত্যেকের শর্ত আছে, সেই শর্ত তারা মানানোর চেষ্টা করছেন। এই পাশ থেকে যারা এটা প্রণয়ন করেছেন এবং ঐকমত্য আনার চেষ্টা করছেন, এই ঐকমত্য যারা পক্ষে তারা চাইছেন সবাই মেনে নিক, আর যারা ওই পক্ষে আছেন আলোচনার ওই সাইডে রাজনৈতিক দলগুলি, তারা যার যার নীতি আদর্শ অনুযায়ী তারা আপত্তি জানাচ্ছেন, অনাপত্তি জানাচ্ছেন, এমনকি তাদের সিদ্ধান্ত জানাচ্ছেন। ফলে এইখানে প্রত্যেকেরই সমর্থনটা সীমাবদ্ধ। সালাউদ্দিন সাহেব ব্যাপারটা পরিষ্কারভাবে বলেছেন, আর অন্যরা তাদের কাজকর্মের মধ্যে দিয়ে প্রমাণ করে দিচ্ছেন। যেমন যারা বলছে পিয়ার না হলে নির্বাচন হবে না, যারা বলছে প্রতীক না হলে নির্বাচন হবে না, তারা কি তাদের সমর্থনের সীমানা বলে দিচ্ছে না? যে আমার সমর্থনের সীমানা প্রতীকে, আমার সমর্থনের সীমানা পিয়ারে, আমার সমর্থনের সীমানা মূলনীতিতে, আমার সমর্থনের সীমানা XYZ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এগুলো একটা বড় সংকট কিনা? না, সংকট না। এই জন্য যে নির্বাচনের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নাই। নির্বাচন নির্বাচনের মতো হবে, জুলাই সনদের মতো বাস্তবায়িত হবে, এবং নির্বাচিত সরকার যেই আসুক তার রাজনৈতিক সমর্থন যদি সনদের প্রতি না থাকে
তাহলে তখনও কিন্তু এটা দীর্ঘায়িত হতে পারে। কিন্তু বড় আপনি দলগুলো কি নির্বাচিত সংসদকে বাধ্য করতে পারবেন? কিছু দিয়ে বাধ্য করতে পারবেন না। কিন্তু বড় দলগুলো যেমনটা বলছে তারা তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবে না। সেক্ষেত্রে যদি জামায়াত না, ইসলাম কোনো বা দল যদি এনসিপি নির্বাচনে অংশ অংশগ্রহণ না নেয় তাহলে তারা নির্বাচনকে তাদের ব্যক্তিগত কারণে প্রত্যাখ্যান করলো। এবং এইখানে আমিও আবার রাশেদের সাথে একমত যে তারা যদি নির্বাচনে অংশ না নেন তারাই মূলত এই জুলাই সনদের যে মূল স্পিরিট গণতন্ত্র ফেরত আনা সেটার বিরুদ্ধে চলে গেলেন, তারা নির্বাচন করলেন না। একদম শেষের এবং দিকে তাদের চলে এই এসেছি। ধরনের সিদ্ধান্তের কারণে কিন্তু এই আন্দোলন, বিপ্লব, গণ অভ্যুত্থান ক্ষতিগ্রস্ত হবে। কেননা তখনই কিন্তু ফ্যাসিজমের ফিরে আসার সম্ভাবনা আছে। জি। কেননা আপনি অংশ নিলেন না, মনে করেন আমরা একদম সবাই শেষ নির্বাচন দিকে করি, আমি এসেছি। শেষ করি, রাশেদ মনে করেন নির্বাচনটা করছে, আমি আর আপনি করলাম না, তাহলে রাশেদকে আমি নিরঙ্কুশ দিয়ে দিলাম যে আপনি ফ্যাসিজম করেন, আপনাকে সব দিয়ে দিলাম। অন্তত ফ্যাসিজম ঠেকাতে হলেও সকলকে নির্বাচন করতে হবে। আব্দুল নূর তুষার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ রাশেদ খান, একদম 1 মিনিটে আমরা একদম শেষ সময়ে চলে এসেছি। আপনারও কি মনে হচ্ছে কিনা এই যে মতানৈক্যগুলো এখন হচ্ছে, বেশ বড় কয়েকটি দল, জামায়াত ইসলাম সহ ইসলামী কয়েকটি দল, তারাও বলছে যে তারা আন্দোলনে নামবে, পিআর কিংবা গণভোট নভেম্বরে অনুষ্ঠিত না হলে তারা হয়তো নির্বাচনে অংশগ্রহণ করবে না, তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে। সেক্ষেত্রে নির্বাচন একটু আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে কিনা, রাজনৈতিক পরিস্থিতি কি হতে যাচ্ছে? 1 মিনিটে দেখেন, নির্বাচন তো অবশ্যই একটা সংকটের মধ্যে পড়ার সুযোগ আছে। যদি আমরা এই ধরনের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে হাজির হই, আমরা যদি আসলে নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত হই, আজকে প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে নির্বাচন এবং জুলাই সনদ একটা আর একটা থেকে বিচ্ছিন্ন না। এবং দেখেন, এই একটি সুষ্ঠু নির্বাচন করার জন্যই কিন্তু এই সংস্কারের আলোচনা। বাংলাদেশে যাতে আগামীতে কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, এই জন্যই আলোচনা। কিন্তু আপনি যখন বলছেন যে দেশের 70% মানুষ নিম্নকক্ষে পিয়ার চায়, তাহলে আপনি তো ক্ষমতায় গেলেই তো পিয়ারটা হয়ে যাচ্ছে, তাই না? 70% মানুষ যেহেতু নিম্নকক্ষে পিয়ার চায়, তার মানে আপনাকে ভোট দেবে। এবং জামাতের কতিপয় নেতৃবৃন্দ তারা বলছে তারা কিন্তু ক্ষমতায় যাবে, তার মানে সমস্যা তো নাই। আমার কথা হলো যে অতীতে তো তত্ত্বাবধায়ক সরকার অধীনে এই পদ্ধতিতে নির্বাচন হয়েছে, যেটাতে আমরা সবসময় অভ্যস্ত। নির্বাচনে ভয় কেন? আমার কাছে মনে হয় প্রত্যেকটা দলের উচিত হবে নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচনে অংশ নেওয়ার বিকল্প নাই, এবং বাংলাদেশে নির্বাচন করারও কোনো বিকল্প নাই। অন্য কোনো বিকল্প আছে নাকি? যদি আপনি নির্বাচনটা সঠিকভাবে না করতে দেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলে আরেকটি 1/11 সৃষ্টি হবে, শেখ হাসিনা ফিরে আসবে। শেখ হাসিনাকে যদি আপনারা ফেরত আনতে চান, এই জটলা পাকান। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।